নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের জিকে ক্লাসের আজকের 15 নম্বর সেট নিয়ে চলে এলাম। তো এই ক্লাসটিতে বাছাই করা সেরা প্রশ্নোত্তর সহযোগে তোমাদের ব্যাখ্যার সাথে থাকছে, সেইভাবে ক্লাসটি করানো হয়। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো এখানে আমরা কোন কোন বিষয় থেকে প্রশ্ন নিই তোমাদের বলে দিই। ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের অর্থনীতি, ভারতের রাষ্ট্রনীতি, সাধারণ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গ্রাম উন্নয়ন ও গ্রামীণ জীবন। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হতে চলেছে তার যে সিলেবাস মেনশন করা রয়েছে অফিসিয়ালি, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এই জিকে ক্লাসগুলো বা সেটগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় এক্সাম বাংলার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আমাদের ক্লাস প্রতিনিয়ত আপলোড হয়ে আসছে। তো অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখবে, এখান থেকে তোমাদের পরীক্ষার মতো কমন কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে ক্লাসটা শুরু করি। প্রত্যেকে যে সমস্ত অ্যান্সারগুলো জানো অবশ্যই ভিডিওটা পজ করে করে দেখবে এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ভিডিওর কমেন্ট সেকশনে। তো প্রথম প্রশ্ন শুরু করছি আমরা। দেখো কি বলছে প্রথম প্রশ্ন, শকুন্তলম কে লিখেছিলেন? অর্থাৎ যেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নামে পরিচিত, তো সেই অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছিলেন বা এটা কার লেখা, এই প্রশ্নটি তোমাদের বলছে এখানে। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালিদাসের লেখা, তাই তো? অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কৌটিল্য রয়েছেন, তো কৌটিল্যের একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে অর্থশাস্ত্র। ওকে, আচ্ছা, বাল্মীকির রামায়ণ এবং বাংলায় রামায়ণ রচনা করেছিলেন কে? কৃত্তিবাস। তো তোমাদের দেখো এক্সপ্লেনেশন বা যে এক্সট্রা পয়েন্ট এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে আমাদের অপশন যেগুলো রয়েছে সেখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু করতে পারে। তো এই হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, সেই বই কালিদাসের লেখা। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নি। এসেজ অন গীতা বইটি কার লেখা? এসেজ অন গীতা বইটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ঋষি অরবিন্দের লেখা। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো অরবিন্দ ঘোষের অন্যান্য কয়েকটি বিখ্যাত বই রয়েছে, যেরকম লাইফ ডিভাইন, পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে। নিউ ল্যাম্পস ফর ওল্ড, এই বইটি তো অনেকবার পরীক্ষা কিন্তু এসছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখানে হচ্ছে লাইফ ডিভাইন, এইটি অরবিন্দ ঘোষের বুক। তো এটা কিন্তু জিজ্ঞেস করে অনেক সময় পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কি ছিল? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে সাউথ ইন্ডিয়ান স্টেট, মানে বিজয়নগর সাম্রাজ্য সেই সময় রান করেছিল ইতিহাসে। তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, হাম্পি, যেটা বর্তমানে কর্ণাটকে অবস্থিত। অপশন সি হবে সঠিক উত্তর, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। দেখো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, এটা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। তো শ্রেষ্ঠ রাজা ছিলেন তুলুপ বংশের কৃষ্ণ দেবরায়। কৃষ্ণ দেবরায়, ওকে। তিনি ছিলেন বাবরের সমসাময়িক। কার কন্টেম্পোরারি? তিনি ছিলেন বাবরের কন্টেম্পোরারি, মুঘল সম্রাট বাবরের সমসাময়িক ছিলেন এই কৃষ্ণদেব রায়। ওকে, তিনি অমুক্ত মাল্যদা নামে তেলেগু ভাষায় বই রচনা করেছিলেন। তো হয়ে গেল এখান থেকে প্রশ্ন এবং সাথে এক্সপ্লেনেশন। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে এবং ভালো লাগবে। ওকে, তাই তো? প্রত্যেকে একটা লাইক করবে ক্লাসটা যদি ভালো লাগে। তোমাদের কাছে এইটুকুই চাইবো, আর কিছু দরকার নেই আমাদের, ঠিক আছে? জাস্ট তোমাদের লাইক এবং ক্লাসটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? তো পাকিস্তানে কোন মুঘল বাদশার সমাধি রয়েছে বলো? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন ডি, জাহাঙ্গীরের সমাধি রয়েছে পাকিস্তানে। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে জাহাঙ্গীরের সমাধি কোথায় রয়েছে? পাকিস্তানের লাহোরে রয়েছে। ওকে, পাকিস্তানের লাহোরে রয়েছে, তাই তো? চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে পরাশর সংহিতা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিগত বছরে কোন একটা পরীক্ষায় এই প্রশ্নটি এসছে, তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ট্রিকি কোয়েশ্চেন, বাট তোমাদেরকে জানতে হবে। সঠিক উত্তর হবে পরাশর সংহিতা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন। ওকে, এবং 1856 সালে বিধবা বিবাহ আইন পাস করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং সেই সময় লর্ড ডালহৌসির আমলে এটা প্রবর্তিত হয় এবং ক্যানিং এর মানে স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়েছিল। তো এই তিনটে পয়েন্ট তোমাদের ইম্পর্টেন্ট। 1856 সালে বিধবা বিবাহ আইন এবং ডালহৌসির আমলে এটা পাস হয়, আর স্বাক্ষরে আইনে পরিণত হয়, অ্যাক্টে পরিণত হয় লর্ড ক্যানিং এর সময়, তাই তো? এবং বিধবা বিবাহ নিয়ে একটা ভালো এখানে গল্প রয়েছে, স্টোরি রয়েছে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের ছেলের সাথে বিধবা মহিলার বিবাহ দিয়ে এই যে মানে বিধবা বিবাহ আইন এটা কিন্তু এনেছিলেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন।
নিম্নলিখিত কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন করছে? অর্থাৎ সোজা কোশ্চেন বলতে গেলে ভারতের সাথে কোন দেশের সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা রয়েছে? তো আগেও আমরা দেখেছি অনেকবার ক্লাসে, সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন এ, বাংলাদেশের সাথে সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা রয়েছে। 4096 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাংলাদেশের সাথে সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা রয়েছে ভারতবর্ষের। অপশনে দেখো রয়েছে আফগানিস্তান, তো আফগানিস্তানের সব থেকে লেস বা কম দৈর্ঘ্যের কিন্তু সীমানা রয়েছে। ওকে, সব থেকে কম দৈর্ঘ্যের সীমানা আফগানিস্তানের সাথে রয়েছে। তো বাংলাদেশের সাথে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম এই 5টি রাজ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে। এবং যদি আমরা দেখি রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু সব থেকে বেশি বাংলাদেশের সাথে সীমানা রয়েছে। এবং আফগানিস্তানের সাথে মাত্র 80 কিলোমিটার সীমানা রয়েছে। ওকে, তো মানচিত্রটা একটু দেখে নাও। এখানে সীমানা সংক্রান্ত ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা বর্ডার, সেই বর্ডারটা আমরা একটু দেখে নেবো। এখানে দেখো, এবং কোস্ট আর ম্যাপটাও দেওয়া রয়েছে এখানে। তো সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা 4097 বা 96 কিলোমিটার উইথ বাংলাদেশ। দেখতে পাচ্ছ এখানে ইয়েলোইশ টাইপের যে আমি যে কারসারটা করছি রেডে, তো এইটা হচ্ছে বাংলাদেশের সীমানা। আর সব থেকে কম দৈর্ঘ্যের সীমানা দেখো জাস্ট এই ব্ল্যাক পোর্শনটা, অর্থাৎ আমি যেখানে কারসারটা নিয়ে যাচ্ছি এই জায়গাটা, এটা হচ্ছে পাকিস্তানের আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার। তো টু বি অ্যাকুরেট যদি আমরা বলি 106 কিলোমিটারটা কিন্তু কারেক্ট, 80টা নয়। ওকে, আচ্ছা, তারপর দেখো সর্বোচ্চ হাইয়েস্ট যদি নেক্সট দেখি আমরা, পাকিস্তানের সাথে রয়েছে 3323 এবং 3488, এটা হচ্ছে চায়না। তো সেকেন্ড চায়না এবং থার্ড হচ্ছে পাকিস্তানের সাথে বর্ডার রয়েছে ইন্ডিয়ার। ওকে, এইটাও কিন্তু একটু তোমরা দেখে নাও। আচ্ছা, মায়ানমারের সাথে রয়েছে 1643 কিলোমিটার, নেপালের সাথে 1751 কিলোমিটার, আর ভুটানের সাথে 699 কিলোমিটার। ঠিক আছে, ভারতের কোস্টাল যদি দেখি সব থেকে বেশি রয়েছে কোস্ট বা উপকূলীয় অংশ গুজরাটে, এবং 7516 মেনল্যান্ডের কোস্ট রয়েছে, তাই তো মেনল্যান্ডের কোস্ট রয়েছে। ওকে, তো হয়ে গেল এটা। চলো নেক্সট, নাম্বার অফ বর্ডার্স অর কোস্ট 5টা স্টেটে রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর কোনটি হবে এখানে? তো সঠিক উত্তরটা হয়ে যাবে, ডান দিকে মানচিত্র দেওয়া রয়েছে দেখো ভারতের উত্তর দিকটা, তো এইটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ। তো এই লাদাখের যে হেমিস জাতীয় উদ্যান, দিস ইজ দ্য হেমিস জাতীয় উদ্যান, এখানটা রয়েছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে হেমিস। ওকে, এই হচ্ছে হেমিস। ওকে, তো সঠিক উত্তরটা হয়ে যাবে লাদাখ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো রয়েছে এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, তার আগে দেখে নাও একটু। হেমিস জাতীয় উদ্যানটি ভারতের লাদাখে অবস্থিত, আর এটি হচ্ছে তুষার চিতার জন্য বিখ্যাত, স্নো লেপার্ড। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে কি কি জাতীয় উদ্যান রয়েছে? টোটাল 6টি জাতীয় উদ্যান রয়েছে। পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন হয় যে ওয়েস্ট বেঙ্গলে মোট কটি জাতীয় উদ্যান রয়েছে? এই মুহূর্তে 6টি জাতীয় উদ্যান রয়েছে, প্রত্যেকে অ্যান্সার করবে এটা। আর বক্সা জাতীয় উদ্যান কি কি এগুলো? বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা আর সুন্দরবন জাতীয় উদ্যান। ওকে, তো টোটাল 6টি জাতীয় উদ্যান কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? মানচিত্র দেখলেই বুঝতে পারবে। তো সঠিক উত্তরটা কি হবে এখানে? সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে যমুনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যমুনাতে সব থেকে মানে যমুনা নদী ভারতের দীর্ঘতম উপনদী, লংগেস্ট। তো মানচিত্রটা ভালো করে লক্ষ্য করো, দেখো আমার কারসারটা যেখানে রয়েছে এই জায়গা থেকেই আসছে যমুনা এবং গঙ্গার সাথে মিলিত হয়েছে। তো দিস ইজ দ্য লংগেস্ট উপনদী ভারতের, যদি আমরা বলি সেটা হচ্ছে যমুনা। এবং ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। তো গঙ্গা দেখতে পাচ্ছ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে একদম তোমাদের যাচ্ছে এখান থেকে দিয়ে বাংলাদেশে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে, তাই তো। তো ভারতের দীর্ঘতম নদী 2525 কিলোমিটার লেন্থ বিশিষ্ট গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, তথা ভারতের জাতীয় নদী বলা হয় গঙ্গা নদীকে। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? একটা সুন্দর ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো দিস ইজ দ্য লোকটাক লেক, এটা মণিপুর রাজ্যে রয়েছে, অপশন সি হবে সঠিক উত্তর। এবং এইটা হচ্ছে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক এখানে রয়েছে, অর্থাৎ ভাসমান জাতীয় উদ্যান। এই কেইবুল লামচো যার নাম, সেটা কিন্তু এই মণিপুরের যে লোকটাক হ্রদ রয়েছে সেই লোকটাক হ্রদে অবস্থিত। এখানে কিন্তু এরকম ভাসমান বিভিন্ন দেখতে পাচ্ছ রয়েছে। ওকে, তো এটাকে ভাসমান বা ফ্লোটিং ন্যাশনাল পার্ক পৃথিবীর একমাত্র রয়েছে, সেটা হচ্ছে মণিপুরের লোকটাকে। এবং এখানে কিন্তু হরিণ দেখা যায়। ঠিক আছে, তো সঠিক উত্তর অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তো এক্সট্রা যে ইনফরমেশনগুলো তোমাদের প্রোভাইড করছি সেইগুলো তোমাদের কিন্তু শুনে শুনে বা যেগুলো দিচ্ছি আমি নোট ডাউন করতে হবে অবশ্যই, কারণ এইগুলো তোমাদের পরীক্ষাতে বেশি করে আসবে। তো ভারতের বিভিন্ন হ্রদ সম্পর্কে তোমাদের প্রশ্ন হয়, যেরকম দেখে নাও জম্মু কাশ্মীরে কোন কোন হ্রদ রয়েছে? ডাল এবং উলার লেক, মিষ্টি জলের লেক। আচ্ছা, রাজস্থানে রয়েছে সম্বর লেক। ওকে, নেক্সট দেখো মণিপুরে লোকটাক লেক,
উড়িষ্যাতে চিল্কা হ্রদ, লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক যদি আমরা দেখি, মানে এমনি দেখি, সেটা হচ্ছে উড়িষ্যার চিল্কা হ্রদ। আর যদি আমরা সম্বর লেককে ধরি, সেটা হচ্ছে মেনল্যান্ডের ভিতরে, সেটা হচ্ছে সম্বর লেক, সব থেকে বেশি স্যালাইন ওয়াটার লেক রাজস্থানে অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন, করমণ্ডল উপকূল কোন রাজ্যে রয়েছে? করমণ্ডল উপকূল কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু রাজ্যে রয়েছে করমণ্ডল উপকূল। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো কেরালার যে উপকূল তা হচ্ছে মালাবার উপকূল নামে পরিচিত, মহারাষ্ট্রের যে উপকূল সেটা কোঙ্কন উপকূল নামে পরিচিত, এবং উড়িষ্যার যে উপকূল সেটা উৎকল উপকূল নামে পরিচিত। তো তোমাদের এই ধরনের বেসিক কিছু কোয়েশ্চেনই জিজ্ঞেস করবে, খুব হার্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। তো আস্তে আস্তে আমরা দেখো ইতিহাসের কোয়েশ্চেন দেখলাম, ভূগোলের কোয়েশ্চেন দেখছি, এভাবে সমস্ত বিষয় কিন্তু আমাদের কভার আপ হবে এখান থেকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে মৌলিক অধিকার বলে গণ্য হয় না? অর্থাৎ চারটে অপশন রয়েছে, কোনটি মৌলিক অধিকার নয়। তার আগে তুমি আমাকে ডিয়ার স্টুডেন্ট জানাও যে এই মুহূর্তে ভারতে কটি মৌলিক অধিকার রয়েছে, 7টি নাকি 6টি? তো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট? মৌলিক অধিকার সংখ্যা কটি? তো এই মুহূর্তে ভারতে 6টি মৌলিক অধিকার রয়েছে। কটি? 6টি। তাহলে কোনটি এখানে নেই বলেছে? নেই আমাদের হয়ে যাবে সম্পত্তির অধিকার। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, কারণ এটা রাইট নাও একটা লিগাল রাইট। ওকে, লিগ্যাল রাইট, এটা হচ্ছে আইনি অধিকার, সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওকে, এই বিষয়টা তোমরা কিন্তু মনে রেখো প্রত্যেকে। দেখো 1978 সালের যে 44তম সংবিধান সংশোধন, সেই সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে, মানে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার করা হয়েছে, এবং যেটি বর্তমানে 300A ধারায় রয়েছে। তো দিস ইজ কারেক্ট, অবশ্যই তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। 1978 সালে 44তম সংবিধান সংশোধন এটা কিন্তু করা হয়। চলো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে যুক্ত? 17 নম্বর ধারা, 18 নম্বর ধারা, 19 নম্বর ধারা নাকি 20 নম্বর ধারা? সঠিক উত্তর কোনটা হবে? বলো সঠিক উত্তর কোনটা হবে? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটির বিষয়ে বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 17। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো এখানে রয়েছে অপশন বি, 18 নম্বর ধারা। এটা ইম্পর্টেন্ট, কারণ টাইটেল অ্যাবলিশন, ওকে, টাইটেল অ্যাবলিশনের কথা বলা হয়েছে এখানে। অর্থাৎ মানে যে টাইটেল ব্যবহার করা বিভিন্ন রকম মানে শিক্ষামূলক ক্ষেত্র ছাড়া অন্য কোনো টাইটেল ইউজ করা যাবে না, এই বিষয়টা কিন্তু 18 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। দেখো 1955 সালে অস্পৃশ্যতা অর্থাৎ আনটাচেবিলিটি আইন পাস হয়েছে, এবং এই আইনে বর্তমান নাম প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট। ওকে, প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। চলো পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয়তার একক কি? অ্যাম্পিয়ার, ভোল্ট, বেকারেল, কুড়ি। তো তেজস্ক্রিয়তার একক হয়ে যাবে তোমাদের এখানে অপশন, আচ্ছা দুটো হবে সঠিক উত্তর। ওকে, অপশন সি ডি, বেকারেল এবং কুড়ি, বোথ আর কারেক্ট অ্যান্সার, তাই তো? তেজস্ক্রিয়তার একক বেকারেল ও কুড়ি। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন, সায়েন্সের কোশ্চেন আমরা ঢুকে গেলাম। তুই ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের? যারা মানে এতটা চলে এসছো লাস্ট অবধি দেখো, এখান থেকে আশা করছি ক্লাসটা ভালো লাগবে। আর রুরাল ডেভেলপমেন্ট বলছো তো, প্রশ্ন রয়েছে লাস্টের দিকে, প্রশ্ন অবশ্যই রয়েছে, সমস্ত জায়গা থেকে প্রশ্ন রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও খুব ভালো ভালো কোশ্চেন রয়েছে। ওকে, চলো নিচের কোন অধাতুটি বিদ্যুতের পরিবাহক? ডায়মন্ড, গ্রাফাইট, সালফার, ক্লোরিন। তো সঠিক উত্তরটা হয়ে যাবে গ্রাফাইট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট হবে কারেক্ট অ্যান্সার। গ্রাফাইট হচ্ছে বিদ্যুতের ভালো পরিবাহক। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ফল পাকাতে ব্যবহার করা হয়? তো ইথিলিন হবে সঠিক উত্তর। ইথিলিন কিন্তু আমাদের ফল পাকাতে ইউজ করা হয়। নেক্সট প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণু কে বহন করে? খুব ভালো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডেঙ্গু রোগের জীবাণু আবিষ্কার করে কে, মানে বহন করে কে? তো অ্যানোফিলিস মশা, তাই তো? কি হবে? অ্যানোফিলিস মশা, তাই তো? ঠিক বলছি? একদমই না, এডিস মশা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে, আর কিউলেক্স মশা এনকেফ্যালাইটিস, গোদ ইত্যাদি রোগগুলোর মানে ইয়ে করে, আর বালি মাছি কালা জ্বরের কি বলে তোমাদের জীবাণু বহন করে। তো এই তিনটে জিনিস ভালো করে মনে রেখো। দেখো ম্যালেরিয়া রোগের জীবাণুবাহক অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস। ডেঙ্গু জ্বরের হচ্ছে এডিস মশা, আর কিউলেক্স মশা এনকেফ্যালাইটিস গোদ রোগ, এবং বালি মাছি হচ্ছে মানে স্যান্ড ফ্লাই যেটাকে বলি আমরা, কালাজার। ওকে, তো এই চারটে জায়গা থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবেই যে কোনো এক্সামে। আর ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ, এটাও মনে রেখো। চলো নেক্সট,
গোটিপুয়া ভারতের কোন রাজ্যের নৃত্য? তো ডান দিকে ছবিটাই দেখতে পাচ্ছ, দিস ইজ গোটিপুয়া ড্যান্স ফর্ম, এবং এই ফেমাস যে ফর্মটি এটি দেখা যায় তোমাদের কোথায়? এটি দেখা যায় হচ্ছে উড়িষ্যা রাজ্যে। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো উড়িষ্যায় অনেকগুলো বিখ্যাত নৃত্য রয়েছে, যেরকম ঝুমরা নৃত্য, সম্বলপুরী নৃত্য, চৈতি ঘোড়া নাচ এবং রানাপ্পা, রুমার, ছৌ নাচ, মাহারি, বাঁশরানি এবং কর্মনাচ, এইগুলো কিন্তু দেখা যায় কোথায়? উড়িষ্যা রাজ্যে। নেক্সট প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের, ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম ইউজ করেন এজি ট্যান্সলে। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো আর্নেস্ট হ্যাকেল ইনি ইকোলজি শব্দটি ফার্স্ট ব্যবহার করেন। তো এই দুটো জিনিস তোমাদের খুব গুলিয়ে যায় এবং পরীক্ষাতে এইভাবেই প্রশ্ন দেয়। দেখো ইকোসিস্টেম শব্দটা এজি ট্যান্সলে আর ইকোলজি শব্দটা আর্নেস্ট হ্যাকেল। ওকে, নরম্যান মায়ার্স বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি ফার্স্ট ইউজ করেন এবং জি রোজেন বায়োডাইভার্সিটি শব্দটি ইউজ করেন। পরবর্তী প্রশ্ন, ধূসর পাণ্ডুলিপি কার রচনা? খুব ভালো কোয়েশ্চেন, বাংলা সাহিত্য থেকে। সঠিক উত্তরটা হয়ে যাবে জীবনানন্দ দাশের লেখা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের লেখা। দেখো জীবনানন্দ দাশ এই বইটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন, ধূসর পাণ্ডুলিপি। ওকে, চলো জীবনানন্দ দাশ এবং মানিক বন্দ্যোপাধ্যায় ডান দিকে ছবি রয়েছে, ওনাদের বিখ্যাত কতগুলো লেখা আমরা দেখে নেব। দেখো মহাপৃথিবী, রূপসী বাংলা, ঝরা পালক, বনলতা সেন, এই বিখ্যাত কতকগুলো গ্রন্থ হচ্ছে কার? জীবনানন্দ দাশের। ওকে, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করতেই পারে। সোনার চেয়ে দামি, পদ্মা নদীর মাঝে, আমরা সকলেই পড়েছি কম বেশি। দিবারাত্রির কাব্য, শহরতলি, এগুলো কার? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। চলো নেক্সট প্রশ্ন, লুনি নদীর উপরে নিম্নলিখিত কোন হ্রদটি অবস্থিত? লুনি নদীর উপরে কোন হ্রদ রয়েছে? ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশনের মধ্যে পুষ্কর হ্রদ রয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লুনি নদী এটা কিন্তু ভারতের অন্তর্বাহিনী নদীর উদাহরণ। ওকে, ভারতের অন্তর্দেশীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে কোনটা? সম্বর লেক, একটু আগে তোমাদের বললাম। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ বললে উলার লেক হয়ে যাবে, জম্মু কাশ্মীরে অবস্থিত। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ চিল্কা লেক, উড়িষ্যাতে অবস্থিত। ভারতের দীর্ঘতম হ্রদ ভীমনাথ কয়াল, কেরালায় অবস্থিত। এবং ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে ছোলামু। ওকে, তো প্রত্যেকটি ইম্পর্টেন্ট তোমাদের হ্রদ থেকে করালাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন, পুরা PURA একটা প্রজেক্ট বা প্রকল্প, এটা কিসের সাথে যুক্ত বলতে হবে? তো তোমাদের আস্তে আস্তে আমরা এরপরে রুরাল ডেভেলপমেন্টে ঢুকে গেলাম, অর্থাৎ গ্রামীণ জীবন এবং যে গ্রাম উন্নয়ন টপিকটা রয়েছে পঞ্চায়েত পরীক্ষার জন্য সিলেবাসে, সেইটা। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি, গ্রাম্য এলাকায় শহরের সুবিধা প্রদান, অর্থাৎ প্রোভাইডিং আরবান অ্যামিনিটিজ ইন রুরাল এরিয়াস, PURA যার সম্পূর্ণ নাম। এটা হচ্ছে ডিম প্রজেক্ট বাই ডক্টর APJ আব্দুল কালাম, দেন দ্য প্রেসিডেন্ট, মানে তখন যিনি রাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষে, সেই সময় তিনি কিন্তু এই কনসেপ্টটা এনেছিলেন, যেখানে বিভিন্ন গ্রিডের কথা বলেছেন ডেভেলপমেন্টের জন্য, যেরকম সোশ্যাল গ্রিড, নলেজ গ্রিড, হেলথ গ্রিড এবং গভর্নেন্স গ্রিড, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ বিভিন্ন আরবান অ্যামিনিটিস গুলো যাতে গ্রামের মানুষও পায় সেই বিষয়ে প্রদান এবং গ্রামের যে উন্নয়ন ব্যবস্থা সেই সমস্ত বিষয়ের জন্য কিন্তু এই প্রকল্প বা পুরা, এটা কিন্তু একটা প্রজেক্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন, গ্রীষ্মকালীন ফসল কোনটি? রবি শস্য, জাইদ শস্য, খারিফ শস্য নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জাইদ শস্য। অপশন বি, জাইদ শস্য একটি গ্রীষ্মকালীন ফসল। নেক্সট প্রশ্ন, সেলফ হেল্প গ্রুপ অন্য কি নামে পরিচিত? মিউচুয়াল এইড, সাপোর্ট গ্রুপস, গ্রুপস অফ পিপল, অল অফ দি অ্যাবাভ। সঠিক উত্তরটা অল অফ দি অ্যাবাভ, অপশন ডি হবে, কারণ সেলফ হেল্প গ্রুপকে আমরা এই তিনটে নামেই জেনে থাকি। সেলফ হেল্প গ্রুপ কবে ক্রিয়েট হয়েছে? তোমাদের জন্য হোমওয়ার্ক ডিয়ার স্টুডেন্ট আজকে দিলাম যে সেলফ হেল্প গ্রুপ কত সালে এস্টাবলিশড হয়, এটা আমাকে কমেন্ট করে অবশ্যই প্রত্যেকে জানাবে। আগের ক্লাসে আমরা বলেছি যারা ক্লাস করছো রেগুলার তারা অবশ্যই বলতে পারবে। নেক্সট প্রশ্ন, পরিকল্পনা কিসের সাথে যুক্ত, অর্থাৎ প্ল্যানিং কিসের সাথে যুক্ত? টার্গেট, প্রসেস, রিসোর্স নাকি সবগুলোই? তো একটা প্ল্যানিং বা পরিকল্পনা করতে গেলে অবশ্যই টার্গেট বা এইমস থাকা দরকার, এবং প্রক্রিয়া প্রসেস তো অবশ্যই থাকবে, এবং সম্পদ বা রিসোর্স তো প্রয়োজনীয়। তো সবগুলোই হবে সঠিক উত্তর, মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, DRDA ডিস্ট্রিক্ট কি হবে সঠিক? এর আগের দিন বলেছি তোমাদের, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ DRDA,
এইটা তোমাদের কিসের সাথে যুক্ত বা উদ্দেশ্য কি? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট অফ পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, ব্রিটেনের প্রথম মহিলা অর্থমন্ত্রী ও ফাইন্যান্স মিনিস্টার হলেন নিম্নের কে? তো ডান দিকে ছবি দেখতে পাচ্ছ, ইনি হয়েছেন ব্রিটেনের একমাত্র প্রথম মহিলা ফাইন্যান্স মিনিস্টার। রিসেন্টলি আমরা দেখলাম যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ঋষি সুনাক, সেখানে কিন্তু পরাজিত হয়েছেন। লেবার্স পার্টির কে জিতেছেন? কিয়ার স্টারমার। তো ইনি তো পিএম হয়েছেন ব্রিটেনের, ইনি পিএম অফ ব্রিটেন। ওকে, নতুন। আর এখানে লিসা নন্দী আগের দিন আমরা দেখলাম কালচার সমিতির মানে কালচার কমিটির চেয়ারম্যান হয়েছেন ডিপার্টমেন্ট। আর রাচেল রিভেস ইনি অর্থমন্ত্রী হয়েছেন। অপশন এ হবে উত্তর। তো ব্রিটেনের প্রথম মহিলা অর্থমন্ত্রী রাচেল রিভেস, ইনি হচ্ছেন রাচেল রিভেস। আর লিসা নন্দী হয়েছেন কি কালচার ডিপার্টমেন্টের কি চেয়ারম্যান, তাই তো? চলো দেখে নিই আমরা, মানে সেক্রেটারি পদে হয়েছেন। দেখো লিসা নন্দী ডান দিকে না ছবি রয়েছে, তো ইনি হচ্ছেন কালচার সেক্রেটারি পদে নিযুক্ত হলেন। আর কিয়ার স্টারমার যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, ইনি কিয়ার স্টারমার। এবং ডান দিকে আরেকটা অপশন রয়েছে, অপশন থেকে দেখো রোশনি নাদার, ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান চ্যাভেলিয়ার ডে লা লেজিয়ন ডি অনেরু পেলেন এই রোশনি নাদার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন হয়ে গেল। দেখো রিসেন্টলি সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওই দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করলেন? ভেরি গুড কোয়েশ্চেন। এবং ডান দিকে ছবি দেখে আই থিঙ্ক অনেকে বুঝতে পারছো, অনেকে পারছো না। তো তোমাদের জন্য বলে দিই, ইনি হচ্ছেন পুতিন। পুতিন হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রপতি। দেখতে পাচ্ছ তোমরা যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মেডেল পড়াচ্ছেন, তো এই পুরস্কারটাই দিয়েছেন রাশিয়ার সর্বোচ্চ পুরস্কার, যার নাম হচ্ছে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিও অ্যান্ড অ্যাপোস্টল দ্য ফার্স্ট ক্যাল্ড। এইটা হচ্ছে পুরস্কারের নাম, এবং এই পুরস্কার প্রদান করছেন ভারতের প্রধানমন্ত্রীকে। তো অপশন বি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কারে সম্মানিত করলেন। চলো নেক্সট কোয়েশ্চেন। ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতলেন 2024 সালে নিম্নের কোন ব্যক্তি? তো এই যে ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ, ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সে ইনি জিতেছেন এবারে পুরস্কার। সঠিক উত্তর হবে ইনি হচ্ছেন কে? লুইস হ্যামিল্টন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 2024 সালে সেরা এগ্রিকালচারাল রাজ্য হিসাবে পুরস্কার পেল কোন রাজ্য? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহারাষ্ট্র সেরা এগ্রিকালচারাল রাজ্য হিসাবে পুরস্কার পেয়েছে। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বেস এবং 2024 সালে মহারাষ্ট্র ভূষণ সম্মান পেয়েছেন ডক্টর প্রদীপ মহাজন। তো এইভাবে আমাদের ক্লাস হয়ে যাবে পঞ্চায়েত পরীক্ষার জন্য। যদি ক্লাস ভালো লাগে প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।